শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, কাল থেকে সাক্ষ্য গ্রহণ। আবদিন হাসপাতালে নবজাতক মৃত্যুর তদন্ত রিপোর্ট ৩ জুন, বেকারের লাইসেন্স খতিয়ে দেখছে সরকার। চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আন্দোলন, পুলিশের লাঠিচার্জ। মারা গেলেন বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ, কাল ভোলায় দাফন। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। কাল থেকে শুরু হচ্ছে মামলার সাক্ষ্য গ্রহণ। তবে অভিযোগ গঠনের শুনানিতে নিজেকে ও স্ত্রীকে নির্দোষ দাবি করেছে প্রধান আসামি সোহেল রানা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, সাজা থেকে বাঁচতেই বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে আসামিপক্ষ। নাহিদ প্রেসের রিপোর্ট। রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ড বিচারের মুখোমুখি দাঁড় করাতে সোমবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে রামিসার উপর চলা নৃশংসতার বিবরণ তুলে ধরেন এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। মাননীয় ট্রাইব্যুনাল ১ নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন। স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়, এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে শুরু থেকে চতুরতার আশ্রয় নিচ্ছে আসামি পক্ষ। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। এ মামলায় রামিসার পরিবার, প্রতিবেশী ও পুলিশ সদস্য সহ মোট 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আবদিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালে থাকা বেকারের লাইসেন্স ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে কিভাবে তারা লাইসেন্স পেয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদের আগে আবদিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ঘটনা তদন্ত প্রতিবেদন বুধবার জমা দেওয়া হবে। তাছাড়া হাসপাতালের বেকারির দোকানের লাইসেন্স নিয়েও কথা বলেন তিনি। মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আবদিন হাসপাতাল মগবাজারে। একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ জড়িত যতটুকুন আছে তা জানার জন্য একজন মা মামলা করেছেন। কাজে একটা ফৌজদারি কেসে একের অধিক মামলা গ্রহণযোগ্য নয় এবং আইনসিদ্ধ নয়। ঈদুল আজহার ছুটি শেষে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম। ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল 9টায় সচিবালয়ে কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকেও ঈদ শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। পরে দিনের কার্যসূচি অনুযায়ী কয়েকটি সৌজন্য সাক্ষাতে তিনি অংশ নেন। এছাড়া সচিবালয়ে মন্ত্রীদের দফতরেও দেখা গেছে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময়ের চিত্র। পরে শুরু হয় স্বাভাবিক কার্যক্রম।
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান চালায় পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে পুলিশ। তবে অভিযান শেষে আন্দোলনকারীদের একটি অংশ আবারও ব্যাংক এলাকার আশেপাশে অবস্থান নেয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকার রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবাকে দেখতে যান জামায়াত আমির। এ সময় তিনি রামিসার বাবা মায়ের সাথে সাক্ষাৎ করে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। আসামিদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বানও তিনি জানান। ডাক্তার শফিক বলেন, বিচারের নামে দীর্ঘসূত্রিতার কারণে অপরাধ বাড়ছে, তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। এর আগে দুপুরে দেশে ফেরেন জামায়াত আমির। আমাদের প্রিয় সংগঠন সোচ্চার প্রতিবাদ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, দাবি জানিয়েছে। যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে রিজভী আহমেদ বলেন, সরকারকে ব্যর্থ করলে গণতন্ত্রের কবর রচনা করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও জিয়াউর রহমানের মতো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবেন না। তাই বিরোধী দলকে অহেতুক সরকারের বিরোধিতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান রিজভী আহমেদ। আজকে যদি কোনো ছিদ্র পথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। তারপরের কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা টের পাবেন। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনার ফলে এবারের ঈদের রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহাদি আমিন জানান, ঈদকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বিঘ্ন ঈদে যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশি পশুর বাজার সুরক্ষা ও দ্রুত বর্জ্য অপসারণ তার মধ্যে অন্যতম। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। জনকল্যাণে সেই আন্তরিক অগ্রযাত্রায় গণতান্ত্রিক সরকারের সাফল্য অনিবার্য ইনশাআল্লাহ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। পত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হবে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতার স্বার্থে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন দীপেন দেওয়ান। তার এই আবেদনের প্রেক্ষিতে পদত্যাগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। হাম ও উপসর্গে সবশেষ 24 ঘণ্টায় দেশে আরও 3 শিশু মারা গেছে। এসব মৃত্যুর ঘটনা ঘটে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে।
24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1179 শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 498 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে 90 শিশু। এ নিয়ে মোট 588 শিশুর মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গে দেখা দিয়েছে 72,070 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 57,902 শিশু। 69-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। ধানমন্ডি তাকওয়ান মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামে শায়িত হবেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। হেলিকপ্টারে ঢাকা ভোলা নিয়ে যাওয়া হবে, সেখানে জানা যাবে সরকারি স্কুল মাঠে। ওইটা বাদ জহুর। তো তারপর সময় যোগ তার বাপ মার কবরের সাথে আমার বোন যে তার যে ওয়াইফ পাশাপাশি। টানা 7 দিন ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আবারও শুরু হয়েছে আমদানি রফতানি। সকাল থেকে বন্দরে পণ্য লোড আনলোডের জন্য প্রায় 3,000 শ্রমিক কাজে যোগদান করেছে। আমদানি রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী, C&F এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। গত 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ঈদের ছুটিতে বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ ছিল। ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, তেহরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে গেল সপ্তাহের শেষ ভাগে এই হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-1 ড্রোন পরিচালনা করার সময় সেটিকে ভূপাতিত করে ইরান। ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে মার্কিন যুদ্ধ বিমানগুলো পাল্টা আঘাত হানে। এর জবাবে সোমবার মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানার কথা জানিয়েছে ইরানের এলিট বাহিনী IRGC। এদিকে স্যাটেলাইট ছবি ভেরিফাই করে ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি মার্কিন সামরিক ঘাঁটি। বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন ICCর 2 সদস্যের প্রতিনিধি দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজে ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাভিঙ্গুয়া মুকুলানি আছেন এই প্রতিনিধি দলে। ICCর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি নির্বাচনী প্রক্রিয়া সহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন ICC বোর্ডের এই 2 প্রতিনিধি। এদিকে ICCর সর্বশেষ বোর্ড সভায় একাধিক নতুন সিদ্ধান্ত এসেছে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ক্রিকেটের জনপ্রিয়তা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়ালেও আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষায় একটি সমন্বিত কাঠামো প্রয়োজন বলে আলোচনায় হয়েছে। এদিকে আলোক স্বল্পতা থাকলে দিনের আলোতেও এখন টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার করা যাবে, তবে এজন্য 2 দলেরই সম্মতি থাকবে। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।